সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। আমি একে একে মানে আমাদের ম্যাথের যেই সাবজেক্টগুলো আছে সবগুলো কোর্সের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ম্যাট্রিক্স অ্যালজেব্রা। অর্থাৎ ম্যাট্রিক্স অ্যালজেব্রা আলোচনা করতে গেলে আমাদের প্রথমে আগে ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে খুব ভালোভাবেই, কারণ আমাদের এই অধ্যায়টা অর্থাৎ এই কোর্সটা কিন্তু মানে আমাদের বেশিরভাগই ডিপেন্ড করে ম্যাট্রিক্সের উপরে। আমাদের অনেক বেশি মানে তুখর হতে হবে এই ম্যাট্রিক্সের জন্য আর কি। আমরা কিছু আগে থেকেই জানি, তারপরে আমরা কিছু বেসিক বিষয় জেনে নিব। তো আমরা জানি একটা হচ্ছে ম্যাট্রিক্স অনেকগুলো সারি এবং অনেকগুলো কলামের সমন্বয়ে কিন্তু সংগঠিত হয়। অর্থাৎ এই যে এরকম আমরা যদি যে ম্যাট্রিক্স এরকম আকার দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে ভুক্তিগুলো A11, A12, এ হচ্ছে 13, তারপর এ হচ্ছে 21, A22, তারপর হচ্ছে A23। আবার একইভাবে আমরা যদি A31, A32, এ হচ্ছে 33, এটা একটা আমরা ম্যাট্রিক্স বলতে পারি। এবং এইগুলার মধ্যে অর্থাৎ যে উপাদানগুলো আছে সবগুলো কিন্তু আমরা ভুক্তি বলি। অর্থাৎ এগুলোকে বলা হয় ভুক্তি বা মানে ভুক্তি নামে তারা পরিচিত আর কি। অর্থাৎ একটা ম্যাট্রিক্স অনেকগুলো সারি এবং অনেকগুলো কলমের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, তো আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স এন ক্রমে নিয়ে থাকি, অর্থাৎ আবার আমরা এটাকে চাইলে এইভাবেই লিখতে পারি। অর্থাৎ এভাবে লিখবো যে A11, A12 ডট ডট ডট, এই ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি A1n। অর্থাৎ এখানে যে আমরা জানি কিন্তু এটা যে A11, এটা কিন্তু তার একটা পরিচয় আছে, প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম। তো অর্থাৎ এটা হচ্ছে প্রথম সারির মানে n-তম কলাম। আমরা এরকম চাইলে আরও বাড়াইতে পারি। আবার একইভাবে আমরা যদি এভাবে বলি যে A21, A22 ডট ডট ডট, এরকম n আকারে যদি হয় মানে n সংখ্যক, তাহলে এটা হবে 2n। এখন আমরা নিচের দিকে যদি এভাবে ডট ডট আকারে বাড়াইতে থাকি, তখন আমরা এভাবে বলতে পারি AM1, A1, অর্থাৎ এই যে A1 2 3 এটা কিন্তু পরিবর্তনশীল, এর জন্য আমরা m হিসেবে ধরে নিলাম। আর এই ক্ষেত্রে আমরা যদি সারি বরাবর যাই, যে এটাকে কিন্তু সারি বলে এবং এটাকে কলাম বলে। A1 1 এটা কিন্তু ফিক্সড, আর চেঞ্জ হইতেছিল 1 2 3 ডট ডট, এটা কিন্তু চেঞ্জ দিছিল, এর জন্য আমরা n হিসেবে ধরে নিয়েছি। এটা হচ্ছে n সংখ্যক ক্রমের, অর্থাৎ n ক্রমের এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আমরা যদি নিই, এটা হবে m n। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে m ইন্টু n ক্রমের, m ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে আমরা মোটামুটি আমরা জানি। এখন আমরা ম্যাট্রিক্সের কিছু ক্লাসিফিকেশন অর্থাৎ ম্যাট্রিক্সের পরিচিতি নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একে একে সবগুলো দেখব। প্রথমে হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্সের শুধুমাত্র সারিই থাকে, ঠিক, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সে শুধুমাত্র সারি বিদ্যমান থাকবে। আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে। তো এখন এখানে যেমন আমরা বলতে পারি A11, এ যেমন এখানে 12, এখানে 13, অর্থাৎ এই যে একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, এই ম্যাট্রিক্সে শুধু কিন্তু একটা মাত্র সারি আছে। হ্যাঁ, এই যে এরকম একটা মাত্র সারি, এর জন্য এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। একইভাবে কোন একটা ম্যাট্রিক্সের যদি একটা মাত্র কলাম বিদ্যমান থাকে, তখন সেটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। A11, A12, A13, হ্যাঁ, এটাকে বলা হবে হচ্ছে কলাম ম্যাট্রিক্স। আবার এরপরে আমরা যে ম্যাট্রিক্সটা পড়বো সেটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স হচ্ছে যদি ম্যাট্রিক্সের অর্ডারগুলো এরকম হয়, মানে একটা সারি একটা কলাম, অথবা দুইটা সারি দুইটা কলাম, অথবা তিনটা সারি হচ্ছে তিনটা কলাম, এরকম আকারে যদি ক্রমান্বয়ে সাজানো থাকে, তখন সেগুলোকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। অর্থাৎ এরকম হবে, আমরা যদি বলি যে 1 2 3 4, এটা কিন্তু 2 ইন্টু 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, কারণ এটা দুইটা সারি দুইটা কলাম বিদ্যমান। অনুরূপভাবে আমরা আবার এইভাবে যদি বলতে পারি 3 ইন্টু 3 অর্ডারের। আবার 1 ইন্টু 1 অর্ডারের একটা ম্যাট্রিক্স হতে পারে এই যে শুধুমাত্র 1, যা একটা সারি শুধুমাত্র একটা কলাম বিদ্যমান। আবার 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই যে আমি ম্যাট্রিক্সটা লিখলাম, এটা কিন্তু 3 ইন্টু 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখন এরপরে আসে কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের, অর্থাৎ কোন একটা বর্গ ম্যাট্রিক্স আমার কাছে আছে, এই বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য, বাকি ভুক্তিগুলো শূন্য। কিরকম? যেমন 1 2, এখানে হচ্ছে 3, এটা হবে 0 0, এটা হচ্ছে 0 0, এটা 0, আবার এটা হচ্ছে 0। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম, এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা কি? অর্থাৎ কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য, বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয়, এই ধরনের ম্যাট্রিক্সগুলো কিন্তু কি? কর্ণ ম্যাট্রিক্স। এবার আসি স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে
যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান হচ্ছে 1, মানে একই আর কি, অর্থাৎ যেরকম 2 2 2, আর বাকিগুলো যদি 0 0 থাকে, অর্থাৎ এই যেরকম যে কোনো একটা কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে কিন্তু প্রথমত তার বর্গাকার ম্যাট্রিক্স হইতে হয়। আর এই কর্ণ ম্যাট্রিক্স মানে পরবর্তীতে যেটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স আসে, স্কেলার হইতে গেলে কিন্তু আবার তাকে কর্ণ ম্যাট্রিক্স হতে হয়। তো স্কেলার ম্যাট্রিক্স আমরা যে 2 2 2 বলে আমি বললাম এখানে 0 0, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আমি স্কেলার ম্যাট্রিক্স তখনই বলতে পারবো যখন এই কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য এবং যাদের মান কি একই, অর্থাৎ 2 2 হইলে 2, 3 3 হইলে 3, 4 4 হইলে 4। হ্যাঁ, এখন যেটা আসতেছে সেটা হচ্ছে একক বা অভেদ ম্যাট্রিক্স। তো কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, অর্থাৎ এই যে এরকম আমরা একটা ম্যাট্রিক্স নিব যে কর্ণ মানে স্কেলার ম্যাট্রিক্স, এই স্কেলার ম্যাট্রিক্সের কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু অশূন্য ছিল, অর্থাৎ একই মান ছিল। অর্থাৎ এরকম যদি হয় 1 0 0 0 1 0 0 0 1, এই ধরনের যে ম্যাট্রিক্সগুলো যদি থাকে তখন সেটাকে আমরা একক বা অভেদ ম্যাট্রিক্স বলতে পারি। এক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব খেয়াল করতে হবে, সেটি হচ্ছে আমরা কিন্তু বলতে পারি সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। আবার একইভাবে এটা বলা যায়, আমরা বলতে পারি যে এখানে বলতে পারি যে সকল একক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স একক বা অভেদ ম্যাট্রিক্স নয়। আমরা এর পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব, যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যদি কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির মান যদি শূন্য হয়, কীরকম, যেমন 0 0, এখানেও 0 এখানেও, অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির মান যদি কি হয় শূন্য হয়, তখন এই ম্যাট্রিক্সটা হবে শূন্য ম্যাট্রিক্স। এর পরবর্তীতে আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার কীরকম, ঊর্ধ্ব মানে উপরের দিকে, উপরের দিকে ত্রিভুজটা হবে ঠিক এরকম, যেমন এ বি সি, তারপরে হচ্ছে আমরা বলবো 0 0, আর এখানে বলবো ডি ই 0 এবং হচ্ছে এফ। এই যে এরকম আকৃতির যদি কোনো ত্রিভুজ মানে এরকম ম্যাট্রিক্স যদি থাকে তখন সেটাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার বলা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ঠিক সেম হবে, এই ব্যাপারটা ঠিক উপরে চলে আসবে। কীরকম, আমরা যদি এখানে একটা ম্যাট্রিক্স নেই, অর্থাৎ এরকম হবে যে এ 0 0 বি সি 0, তারপর হচ্ছে ই এফ জি। এটা আমরা হচ্ছে ছোটো হাতে লিখতে পারি। হ্যাঁ, আমরা এই যে ঠিক এভাবে লিখতে পারি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা যে ম্যাট্রিক্সটা শিখবো সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে, অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্সের, অর্থাৎ ধরো আমাদের কাছে কোনো একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে বর্গ করার পর ম্যাট্রিক্সটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন ওই ম্যাট্রিক্সটা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। অথবা আমরা আইডেন্টিটি না, একটু মিস হয়েছে, এটা হবে হচ্ছে যদি এ স্কোয়ার, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পর যদি সেই মানটা শূন্য হয় তখন শূন্যঘাতী ম্যাট্রিক্স। আবার এটা যদি n সংখ্যক বার গুণ হয় এবং তার ভ্যালু যদি শূন্যই হয়, অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স হয়, তখন সেটাকে বলি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তারপর বলছে অভেদঘাতী ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পর যদি সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন সেটাকে বলি আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স। তো তার ভিতরে আবার আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সও আছে, আমরা সারিকে কলামে নিব, কলামকে সারিতে নিব, এরকম ম্যাট্রিক্সও কিন্তু আছে। এখন আমরা শিখব প্রতিসাম্য ম্যাট্রিক্স। এগুলো আমাদের কিন্তু কাজে লাগবে, আমরা বিভিন্ন ম্যাথ করার সময় এগুলো দেখব। যে বলছে প্রতিসাম্য ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর, ট্রান্সপোজ মানে হচ্ছে সারিগুলোকে কলামে নিব, কলামগুলোকে সারিতে নিব। কীরকম, যেমন এই একটা ম্যাট্রিক্স আমার কাছে আছে, এটাকে যদি আমি ট্রান্সপোজ করতাম তাহলে এটা এমন হইতো যে এই যে এটা হচ্ছে, আমরা এইভাবে বলতে পারি এটা হচ্ছে সারি, সারিগুলোকে কলামে নিতে পারি অথবা কলামগুলোকে সারি নিতে পারি। যেমন এ 0 0, এই সারিগুলোকে কলামে নিয়ে নিলাম, বি ডি 0 সি ই এফ, এটা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আমরা প্রতিসাম্য ম্যাট্রিক্স তখনই বলবো কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি, অবশ্যই সেটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে, হ্যাঁ, ট্রান্সপোজ করার পর যদি পুনরায় আবার ওই ম্যাট্রিক্সটাই খুঁজে পাওয়া যায় তখন এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে প্রতিসাম্য ম্যাট্রিক্স। তো
তো আশা করি আমরা আসলে বিষয়গুলো বুঝতে পারতেছি। তারপরে হচ্ছে স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স হচ্ছে ওই আমার যে একটা বর্গাকার ম্যাট্রিক্স আছে, এই বর্গাকার ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর যদি সেম ব্যাপারটাই আসে, মানে সেম ম্যাট্রিক্সটাই আসে কিন্তু একটা সাথে কি আসে, চিহ্ন মাইনাস চিহ্ন বিশিষ্ট আসে, তখন এই ম্যাট্রিক্সটার নাম হয় স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। এখন আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। হ্যাঁ, হারমিশিয়ান, এটা হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগবে। এগুলো সাধারণত যে ম্যাট্রিক্সগুলোর যে ভুক্তিগুলা যদি জটিল সংখ্যার আকারে থাকে আর কি, হ্যাঁ, তখন আমরা এই ম্যাট্রিক্সগুলো হচ্ছে আমরা ব্যবহার করি, যেমন হারমিশিয়ান ম্যাট্রিক্স। আমরা সহজভাবে একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা একটু ম্যাথ দেখাইলে আমরা আসলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হতে পারবো আর কি, যখন আমরা এক্সাম্পল করব। হারমিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে আমার কাছে যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে, হ্যাঁ, ওই ম্যাট্রিক্সটা যদি আমরা অনুবন্ধী করি, হ্যাঁ, অনুবন্ধী করি, অনুবন্ধী মানে হচ্ছে কি, আমার কাছে যদি একটা ফরম্যাট থাকে, অর্থাৎ ভুক্তি যদি একটা থাকে a প্লাস বি আকারে, তো ওই ফরম্যাটটা আমার হয়ে যাবে a মাইনাস বি আকারে। এরকম ফরম্যাটে নিয়ে আসার পরে তাকে যদি আমরা ট্রান্সপোজ করি, হ্যাঁ, ট্রান্সপোজ করলে যদি পুনরায় আবার ওই ম্যাট্রিক্সটাই খুঁজে পাওয়া যায়, তখন সেটা হবে হারমিশিয়ান ম্যাট্রিক্স। আর যদি স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে কীরকম, যে কোনো একটা ম্যাট্রিক্স আমার কাছে আছে, অবশ্যই জটিল ভুক্তিগুলো জটিল সংখ্যার মতো হবে। জটিল সংখ্যার মধ্যে হলে আমরা কি করব, যে এই যে আমার ম্যাট্রিক্স আছে তাকে বার করব, মানে বার কি অনুবন্ধী করব আর কি, অনুবন্ধী করার পর ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পর যদি আবার ওই ম্যাট্রিক্সটাই খুঁজে পাওয়া যায় এবং সাথে একটা কি চিহ্ন চলে আসে, মাইনাস চিহ্ন চলে আসে, তখন সেটা হয়ে যায় স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। প্রতিসাম্য ম্যাট্রিক্স এবং স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে আমাদের কি বললাম, একে ট্রান্সপোজ করলো, অর্থাৎ যে বর্গাকার ম্যাট্রিক্স আছে তাকে যদি আমরা ট্রান্সপোজ করি এবং ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাকে খুঁজে পাওয়া যায়, তখন সেটা প্রতিসাম্য ম্যাট্রিক্স। আমরা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি, তাহলে হয়তো ব্যাপারটা আমরা খুব সহজেই ভালো করে বুঝতে পারবো। তো আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স আমাদের কাছে উল্লেখ করা থাকে, এরকম হইতে পারে, যেমন আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিই, বি একটা ম্যাট্রিক্স, তো বি ম্যাট্রিক্সটা ধরে নিব, এটা হচ্ছে 1, তারপর হচ্ছে 1 প্লাস আই, তারপর 1 মাইনাস আই, তারপর হচ্ছে 2। তো আমাদের বলতেছি এটা হচ্ছে হারমিশিয়ান কিনা, হ্যাঁ, এটা হারমিশিয়ান কিনা। তো হারমিশিয়ান ম্যাট্রিক্স প্রুফ করার জন্য আমাদের কন্ডিশন কি ছিল, আমাদের কন্ডিশন ছিল এই যে বি ছিল তাকে আমরা কি করব, বার করে দিব, অর্থাৎ অনুবন্ধী করে দিব। অনুবন্ধী কাদের হবে, যাদের যাদের জটিল সংখ্যা আছে তাদেরই অনুবন্ধী হবে, তাই না? এখন আমরা অনুবন্ধী করার পর তাকে আমরা কি করে দিব, ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করে দেওয়ার পর পূর্বের যদি আবার ওই ম্যাট্রিক্সটাই খুঁজে পাওয়া যায়, তখন সেই ম্যাট্রিক্সটা কি হবে, হারমিশিয়ান ম্যাট্রিক্স হবে। তো আশা করি তোমরা একটু মনোযোগী হইলে বুঝতে পারবে। এখন আমরা এই ম্যাট্রিক্সটা কি করব, এই যে বি বার করে দিব, অর্থাৎ বি বার করে দিলে কি হবে, এই যে 1 এর মতোই থাকবে, কারণ এটা একটা বাস্তব সংখ্যা, আর এটা হবে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যা যদি আমরা বলি, এখানে আমরা বলবো 1 মাইনাস আই, এরপরে হবে 1 প্লাসের আই, এখানে হবে 2। তো এখন আমরা কি করব, এবার এটাকে ট্রান্সপোজ করে দিব। আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে এটা হবে, সারিগুলো কলমে চলে যাবে, তাহলে 1, এই যে এটা চলে যাবে 1, আর এখানে হবে 1 প্লাস আই, আর এটা চলে আসবে নিচে 1 মাইনাস আই, আর এখানে হবে 2। এই যে দেখো, এটাকে যখন আমরা ট্রান্সপোজ করলাম, পুনরায় কিন্তু আবার এই রাশিটা কিন্তু, মানে এই ম্যাট্রিক্সটা কিন্তু চলে আসলো, অর্থাৎ বি। আমরা কি করলাম, এই যে বি কে মানে বার করে ট্রান্সপোজ করার পর পুনরায় আবার ওই ম্যাট্রিক্সটা খুঁজে পাওয়া গেল বিধায় এই ম্যাট্রিক্সটা একটা কি, হারমিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি এই ম্যাট্রিক্সের যে বেসিক বিষয়গুলো, আরও অনেক রকমের ম্যাট্রিক্স আছে, তার মধ্যে আমাদের এই কয়েকটা বিষয় খুব মানে জানা থাকলে আমাদের ম্যাথ করতে অনেক বেশি ইজি হবে। এবং আমরা হচ্ছে আজকে জাস্ট বেসিক নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা হচ্ছে নির্ণায়ক নিয়ে আলোচনা করব, এবং এটা নিয়ে আমরা হচ্ছে ম্যাথ করা শুরু করব। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।